শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভায় বললেন প্রধানমন্ত্রী, সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর তাগিদ। কিশোরগঞ্জ ও গাইবান্ধা সহ বিভিন্ন অঞ্চলে বোরোর বাম্পার ফলন, ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। এক সপ্তাহে রাজধানীর বাজারে ইলিশের দাম বেড়েছে কেজিতে অন্তত 400 টাকা। সাগরে মিলছে না পর্যাপ্ত মাছ। এবার বিস্তারিত সংবাদ। স্বাবলম্বী হতে সমবায়ের মাধ্যমে দেশ জুড়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। একদিনের সফরে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী। পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। সে সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই সমিতির উপদেষ্টা। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্রতা বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করছে সরকার। আর এই প্রচেষ্টা ধরে রাখতে প্রতি এলাকায় সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি। দারিদ্র বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা। প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। গণভবনে আমরা সবকিছুই চাষ করা শুরু করেছি, করে আগে দেখি যে সেখানে কেমন হয়। আর এখানে টুঙ্গিপাড়া আমাদের যত অনাবাদী জমি, সেগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যেই অনেক জমি নিয়ে আসা হয়েছে। কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদী থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। আবহাওয়া সহ তথ্য প্রযুক্তির সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের ব্যবস্থা নিয়েছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরো শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। পরে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দাড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সুবিধা বঞ্চিত সদস্যদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন বেশি হওয়ার পাশাপাশি কৃষকরাও দামও ভালো পাচ্ছেন। এতে খুশি চাষিরা। ডেস্ক রিপোর্ট। সোনালী ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। হাওরের নিম্নাঞ্চলের ধান কাটা শেষ হয়েছে আগেই। এখন চলছে উঁচু এলাকার ধান কাটা ও মাড়াই, তাও শেষ পর্যায়ে। বৃষ্টি ও বন্যার আগে ধান কাটতে পেরে খুশি তারা। কৃষকরা জানান, একর প্রতি 100 মণ ধান পেয়েছেন তারা, সেই সাথে দামও পাচ্ছেন ভালো। দাম ভালোই পাচ্ছি। দাম আমরা 89 পাচ্ছি, 950 টাকা। আর ওই লোক আপনার 88 1000 টাকা। শ্রমিকদের পাশাপাশি হারভেস্টার দিয়েও ধান কাটা হয়েছে। এতে শ্রমিক সংকটে পড়তে হয়নি চাষিদের। গরমে দুর্ভোগ থাকলেও ধান কাটা, মাড়াই ও শুকিয়ে ঘরে তুলতে পেরেছেন তারা। কৃষকরা নতুন বীজ পাইছে, বীজ পালাইছে, এই কারণে ফলনটা ভালো হয়েছে। কিছুদিন তো তাইকে যা তাহলে পুরো ফসলটা ওটা বলতাম। এবার নতুন ধান করছি, অনেক ধান হয়েছে। রোদের মাঝে কাজ করছি, তারপরে আমরা কোনো কষ্ট লাগতেছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, পুরনো জাতের পরিবর্তে এবার প্রায় সবাই হাইব্রিড ধান সহ নতুন ব্রি 88, 89, 92 ও 98 জাতের ধান চাষ করেছেন। এতে ফলন হয়েছে বাম্পার। উচ্চ ফলনশীল নতুন জাতের আবাদ বেশি হয়েছে। তা হাইব্রিডের ক্ষেত্রে আমরা গড় ফলন এ পর্যন্ত
5.26 টন পার হেক্টর পেয়েছি এবং উফশির ক্ষেত্রে 4.17 টন পার হেক্টর। এদিকে নদীবেষ্টিত জেলা গাইবান্ধায়ও ধুম পড়েছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের। রীতিমতো দম ফেলার সময় নেই কারো। এখানেও ফলন হয়েছে বাম্পার। দাম ভালো পাওয়ায় উৎপাদন খরচের তুলনায় ভালোই লাভ হচ্ছে কৃষকদের। এবার ধানও ভালো হয়েছে, মানও ভালো হয়েছে, বাজারও ভালো আছে। এবার ধানের বাজার অনেক ভালো, আমরা অনেক খুশি। ধান অনেক ভালো হয়েছে, ধানের মানও ভালো, দামও ভালো। চিকন ধান আমরা 1000 টাকা পাচ্ছি, আর মোটা ধান পাচ্ছি 810 টাকা 20 টাকা। তাপপ্রবাহের মধ্যে সেচ নিয়ে কিছুটা ভয়ে ছিল চাষিরা। তবে নিয়মিত সেচ দিতে পারায় ফলন ভালো হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলন অত্যন্ত সন্তোষজনক। যে ফসলগুলো কাটা হয়েছে অধিকাংশই আগামজাত হওয়ার পরেও আমরা 5 মেট্রিক টনের উপরে গড় ফলন পেয়েছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবছর গাইবান্ধায় বোরো আবাদ হয়েছে 1,28,304 হেক্টর জমিতে। আর কিশোরগঞ্জে আবাদ হয়েছে 1,67,150 হেক্টর জমিতে। এর মধ্যে হাওরে চাষ হয়েছে 1,03,960 হেক্টর। উৎপাদন হয়েছে অন্তত 16 লাখ মেট্রিক টন ধান। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে মাছ, মাংস, ডিম সহ সব ধরনের আমিষের দাম চড়া। একই সঙ্গে দর বেড়েছে সবজিরও। বাড়তি পেঁয়াজ, আদা আর রসুনের দামও। ভরা মৌসুমেও সপ্তাহের ব্যবধানে 4 থেকে 500 টাকা বেড়েছে ইলিশের দাম। এমন অবস্থায় খাদ্য তালিকার পরিবর্তন আনতে হচ্ছে সাধারণ মানুষের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস, সবজি সহ সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। কারওয়ান বাজারে সপ্তাহের ব্যবধানে 30 টাকা বেড়ে সোনালী মুরগির কেজি উঠেছে 400 টাকায়, আর 200 টাকার ব্রয়লার বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা দরে। প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 20 টাকা, আর আগের উচ্চমূল্য স্থিতিশীল গরু ও খাসির মাংস। কারণ বাচ্চার দাম বেশি, অনেক খামারি পোশাক দিতে না, বন্ধ করে দিতে হবে। মালেরও সংকট আছে, খামার আলাদা লাভ পোষাইতে পারতেছে না, খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, বাচ্চার দাম বেশি, তাই অনেকে মনে খামার বন্ধ রাখছে। এক সপ্তাহের ভিতরে ডজনে 20 টাকা বাড়ছে, তাও মালে খুব চাহিদা। এখন আমরা যদি একটা মাছ যদি নেই, দেখি যে এটা 2 পিস করা যায় কি না, এইভাবে খাই। সবজির দামও সেই নাগালের বাইরে। ভরা মৌসুমে 1 কেজি আকারের এক একটি ইলিশের দাম হাঁকানো হচ্ছে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত। 1 কেজির নিচেরগুলোর দর 1500 থেকে 1600 টাকা। সব ধরনের চাষের মাছেরও দর বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। ইলিশ মাছ অনেক দাম বেশি, সবাই খাইতে পারে না। 1 কেজি মাছ গত সপ্তাহে ছিল 2000 টাকা, সস্তা ছিল যে সময় অভিযান শুরু ছিল। অনেক সপ্তাহে 2500 টাকা কেজি। ইলিশ মাছ যে দাম, এটা আমাদের দেশীয় পণ্য, কিন্তু অথচ আমরা কিনে খেতে পারতেছি না। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। আকার ও মানভেদে প্রতি কেজি বেগুনের দাম উঠেছে 100 থেকে 110 টাকা। বরবটি আর সজনের দাম 90 থেকে 100 টাকার মধ্যে। পেঁপেও আছে সেই তালিকায়। ঝিঙ্গে, ধন্দুল কিংবা চিচিঙ্গার কেজি 70 থেকে 80 টাকা। 50 থেকে 60 টাকার নিচে নেই পটল ও ঢেঁড়স। তবে 1 কেজি আলু কিনতে গুনতে হচ্ছে 55 থেকে 60 টাকা। দাম বেশি, প্রতিটা জিনিসের দাম বেশি। কেন জিনিসে 5 টাকা বেশি, কেন জিনিস 10 টাকা বেশি, কেন জিনিস 20 টাকা বেশি হয়েছে। এরকম বেগুনের দাম বেশি, সবচেয়ে বেশি বাড়ছে। আমার কাছে তো খুব হাই মনে হয়, অত্যধিক প্রত্যেকটা জিনিস রোজার থেকেও এখন বেশি। মশলা জাতীয় পণ্য পেঁয়াজ, আদা, রসুনেও দর বেড়েছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ থাকলেও দাম বেশি হওয়ায় বাজারে দেখা মেলেনি পণ্যটির। অনেক কুরবানি, পেঁয়াজ, রসুন, আদা সব বেড়ে গেছে, কেজিতে 50 টাকা বাড়ছে। আগে 500 টাকা বাজারে গেলে বাদশা মনে হইতো, আর এখন 2000 টাকা বাজারে গেলে ভিখারি মনে হয়, অসহায় মনে হয়। এদিকে চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও উচ্চমূল্য স্থিতিশীল রয়েছে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। পানির উষ্ণতা বাড়ায় মাছের গতিপথ ও আবাসস্থল পরিবর্তিত হওয়ায় সাগরে পর্যাপ্ত মাছ পাচ্ছেন না জেলেরা। তাই জীবিকার তাগিদে বিকল্প কর্মসংস্থানে ঝুঁকেছেন অনেকে। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে সাগরে মাছ ধরতে গিয়ে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। মাছ পাচ্ছেন না খুব একটা। যা পাচ্ছেন তা চড়া দামে বিক্রি করেও খরচ তুলতে পারছেন না জেলেরা। জড়িয়ে পড়ছেন ঋণের জালে। বাধ্য হয়ে পেশা ছেড়ে অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, স্পিডবোট চালিয়ে কিংবা চায়ের দোকান দিয়ে জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই করছেন অনেকেই। আমি 4-5টা এভিলেন্সিওর থেকে কোনো টাকা নিয়েছি। টাকা নেওয়ার পর ঠিক মতো 2-1 বছর চালাইছি, তারপর পারিনি, আস্তে আস্তে বাড়ছে। আগে মাছ করা ভালো পড়তো,
মাছ ধরতাম সাগরে, এখন মাছ পোনা কম, সাগরে এখন আর মাছ ধরি না, অটো চালাই। 11 বছরে আমার বাবা বা আমি জাল বাইয়া 10 টাকা উপার্জন করতে পারি। যখন আমরা সমুদ্রে যেতাম আসতাম, যে কটা মাছ পেতাম ওটা আমরা বিক্রি করার পরে দেখতাম আমাদের তেল খরচাই আসতো না। টাকা পয়সা ওই আড়তে পায়, আবার যেখানে না চাই আড়ত দেয়া চাই চিনতে ধার উদ্ধার কর্জ মর্জ করে আনিয়ে খাওয়া লাগে। মাছ পোনার যে রেট, এতে আমাকে সংসারও চলে না। যে কায়দায় আমাকে জাইলে কাম ছাড়ান দিতে হইলে আমাকে পালন ছাড়া উপায় নেই। জলবায়ু পরিবর্তনের কারণে মাছের গতিপথ ও আবাসস্থল পরিবর্তিত হওয়ায় সাগর তীরবর্তী এলাকায় মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকারের জন্য জেলেদের প্রযুক্তিগত সহায়তার পরামর্শ দিয়েছেন তারা। বছরের পর বছর ধরে যে মাছগুলো যে টেম্পারেচার তাদের অ্যাডাপ্টেড, যে টেম্পারেচারে তারা বসবাস করতেছে, তাদের ফিডিং ব্রিডিং যেখানে চলছে, সেটি টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে হয়তো বা তারা তাদের সেই জায়গা চেঞ্জ করে গভীর সমুদ্রে যেখানে টেম্পারেচার কম, তাদের বডির সাথে ফিজিওলজির সাথে যেটি অ্যাডজাস্ট করতেছে, সেখানে হয়তো তারা গভীর সমুদ্রে চলে যাচ্ছে। সাগর থেকে মাছ আহরণে ভবিষ্যতে যুগোপযোগী পদ্ধতি অনুসরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে, জানান মৎস্য কর্মকর্তারা। কিছু মানুষ যদি তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, সেটা আমাদের জন্য সুবিধা। আর আমরা ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল ফিশিং হবে, তখন দেখা গেছে বর্তমানে 30,000 ট্রলারে যেই মাছ ধরছে, আমরা 1,000 ট্রলার দিয়ে সেই মাছ ধরবো, তো তখন জনবল এমনিই কমে যাবে। পটুয়াখালীতে বর্তমানে 22,000-এর বেশি সমুদ্রগামী জেলে রয়েছেন। মাছরাঙা নিউজ ডেস্ক। বাংলাদেশের অগ্রযাত্রায় মুগ্ধ ভারতের বিখ্যাত আলোকচিত্র শিল্পী রঘু রায় 1971 সালে ভারতের আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের দুর্দশার ছবি তুলে ধরেন তিনি, যা সারা বিশ্বকে নাড়িয়ে দেয়। সেই সময়কার স্মৃতি ও তার জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন মাছরাঙা টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। মাছরাঙা টেলিভিশন কার্যালয়ে তাকে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, জানান স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা আবেগী করে তোলে তাকে। বাংলাদেশকে শক্তিশালী স্বাধীন রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন ভারতের এই আলোকচিত্র শিল্পী রঘু রায়। Bangladesh and India, we are growing like independent, powerful nations, and the economy, the new infrastructures, everything is taking shape. So which is very good for the common man. মানিকগঞ্জে নেওয়া হয়েছে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ। ছেলের মৃত্যুতে শোকে পাগল প্রায় মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের শোকে ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন মা নীলুফার আক্তার। পরিবার নিয়ে চট্টগ্রামে থাকতেন অসীম জাওয়াদ। ছুটি পেলেই ছুটে আসতেন গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার গোপালপুর গ্রামে। আজ ফিরেছেন চিরতরে ছুটি নিয়ে নিথর দেহে। বাবা মা আদর করে ডাকতেন রিফাত নামে। সেই রিফাতের বাড়ি ফেরায় আজ কোনো আনন্দ নেই। তার মা একমাত্র সন্তান, তার মাকে তাকে মেনটেন করা খুব দুরূহ হয়ে গেছে। এই ধরনের মেধাবী পাইলট বা এই ধরনের মেধাবী ব্যক্তি আবারও ফিরে আসবে কিনা মানিকগঞ্জের বুকে, এটা সন্দেহ প্রকাশ করি। স্বজনরা জানান দুর্ঘটনার পর খোঁজ নিয়ে জানতে পারেন প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন জাওয়াদ। কিছুক্ষণ পরই আসে মৃত্যুর খবর। এরপর বাড়িতে ছুটে আসেন স্বজনরা। ও ডাক্তারি চান্স পাইছিল, ইঞ্জিনিয়ারিং চান্স পাইছিল, ছোটবেলা আরো শখ ছিল পাইলট হবে। সেই পাইলট হলো, জীবন উৎসর্গ করে দিয়ে ও পাইলট হয়েছিল। জীবনকে উৎসর্গ করে দিল, দেশের জন্য উৎসর্গ করে দিল। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, রাশিয়াতে যতগুলা ট্রেনিং করেছে সবগুলা ট্রেনিং ও ফার্স্ট হয়েছে। আমাদের যতগুলা মামাতো খালাতো ভাই আছে সব থেকে বেস্ট বয় ছিল ও। মানে প্রতিদিনে কয়েকবার সে সময় পাইলে সে আমার খবর নিত। 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন জাওয়াদ। 2011 সালে পাইলট হিসেবে কমিশন লাভ করেন। শুধু পরিবার নয়, মেধাবী ছেলেটির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাছরাঙা নিউজ ডেস্ক।
বঙ্গোপসাগরের মোহনায় প্রায় 11 ঘণ্টা অভিযান শেষে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান ইয়াক 130-এর ধ্বংসাবশেষ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত রাত 10টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবানের সহায়তায় বিমানটি উদ্ধার করা হয়। পরে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানটি পরিদর্শন শেষে তাদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে দুর্ঘটনার পর সকাল 11টা থেকে উদ্ধার অভিযান চালানো হয়। জাহাজটি শনাক্তের পর রাতে উদ্ধার করা হয়। এর আগে রাত 9:30টার দিকে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল ঘাটিতে মোহাম্মদ আসিম জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টার যোগে তার মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আজ দ্বিতীয় জানাজা শেষে জুম্মার নামাজের পর মানিকগঞ্জে তার পারিবারিকভাবে কবরস্থানে দাফন করা হয়। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন কো পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। বিমান বাহিনীর মাত্র 32 বছর বয়সী এই জিডি পাইলট ও প্রশিক্ষক জাওয়াদ পেশাগত জীবনে ছিলেন দারুণ সফল। সে সময় পরিস্থিতি যেমনটা সৃষ্টি হয় তাতে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা ছিল ঘাট লাগোয়া লোকালয়ের কোথাও না কোথাও। সেই সম্ভাব্য ভয়ানক দুর্ঘটনা ঠেকাতে শেষতক লড়লেন কোপাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। বিমানটি বিধ্বস্ত হলো ঠিকই, তবে লোকালয়ে নয়, কর্ণফুলী নদীতে। বেঁচে গেল নদী পাড়ের অনেক প্রাণ, কিন্তু প্রাণ হারালেন মোহাম্মদ আসিম জাওয়াদ। বিমান বাহিনীতে জাওয়াদের যাত্রা শুরু 2010-এ। দেশের সম্পদ ও মানুষের প্রাণ রক্ষায় প্রশিক্ষণে নিজের ব্যাচে সর্বশ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন ক্যাডেট জাওয়াদ। পান বাহিনীতে স্বীকৃতির সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার। চাকরি জীবনে বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান। পেশাদারী দক্ষতার স্বীকৃতি হিসেবে অর্জন করেন মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পেশাগত কোর্স ও প্রশিক্ষণে অংশ নিয়ে অর্জন করেন শ্রেষ্ঠত্বের নানা স্বীকৃতি, যার অন্যতম চিফ অফ এয়ারক্রাফট ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়ান এয়ারফোর্স। নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের জন্ম মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর গ্রামে 1992 সালের 20 মার্চ। মাত্র 14 বছরের পেশাগত জীবনে বারবার সর্বোচ্চ স্বীকৃতি পাওয়া জাওয়াদ নিজের প্রাণ দিয়ে রক্ষা করলেন সাধারণ মানুষের জীবন এবং একজন ক্যাডেটের পাইলটের পেশাগত শপথ। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভায় বললেন প্রধানমন্ত্রী। সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর তাগিদ। কিশোরগঞ্জ ও গাইবান্ধা সহ বিভিন্ন অঞ্চলে বোরোর বাম্পার ফলন, ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। এক সপ্তাহে রাজধানীর বাজারে ইলিশের দাম বেড়েছে কেজিতে অন্তত 400 টাকা। সাগরে মিলছে না পর্যাপ্ত মাছ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।